আমরা স্টার্ট করি ক্লাসটা। আসতেছে সবাই, আসুক। আমরা গত ক্লাসে আমরা ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো এই ইকুয়েশনটা আমরা পড়েছিলাম। খেয়াল করতেছে? আমরা ডিরাইভ করেছিলাম, এই পর্যন্ত আসছিলাম, এবং এবং ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো এবং কেন গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো করি, কি কি প্রোফাইলস সেগুলো আমরা পড়েছিলাম, এবং প্রোফাইল কিভাবে ড্র করি সেটা পড়েছিলাম, তাই না? প্রোফাইল ড্র করার ক্ষেত্রে আমাদের হ্যাঁ স্যার এখানে এই যে এই জায়গাটা স্যার ডিএ বাই ডিওয়াই হবে না ইজ ইকুয়াল টু টি, এখানে ডিএ বাই ডিওয়াই, আর এখানে একটা ইয়ে আছে, ডিএ বাই ডিওয়াই আছে। এখানে ডিএ ডি আছে তো, এটা জি স্যার দেখছি। এখানে অ্যাড হবে, করে দেখো, ডিএ ডিওয়াই হবে, এখানে অ্যাড হবে, আর এখানে এক্স হবে। বুঝতে পারছো? এইটুকু কারেকশন আছে, একটা প্রিন্ট করছে তো, এটা ফার্স্ট প্রিন্ট আর লেকচার নোট। তো এখানে ঢুকাই দিও একটু ডিএ ডিওয়াই ইনটু ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স তো এখানে আছে আগেরটা, কিন্তু এটা ডিফারেন্সিয়েট করলে এটা হবে প্লাস ডিএ ডিওয়াই লিখবা। ডিএ ডিওয়াই এর বদলে টি লেখা হয়েছে, ঠিক আছে? এখানে ডিএ ডিওয়াই দিস ইজ ইকুয়াল টু টি টপ উইথ চ্যানেল। এগুলো যদি বসাও তাহলে এর পরিবর্তে আমরা এটার পরিবর্তে আমরা 4 নাম্বার লিখতে পারি, এফআর স্কোয়ার লিখতে পারি, 4 নাম্বার স্কোয়ার, পারি না? সেই জিনিসটা আবার এখানে বসানো হয়েছে, 4 নাম্বার স্কোয়ার। তো এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের রেজাল্টিং ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো। আমরা এটা দিয়ে আমাদের প্রবলেমগুলো সলভ করব। প্রবলেম বলতে আমাদের কিভাবে আমরা প্রোফাইল ড্র করব, কি ধরনের প্রোফাইল হবে, সব অ্যানালাইসিস করতে পারি এটা দিয়ে। কিন্তু গত ক্লাসে একটু দেখিয়েছিলাম মনে হচ্ছে, ডিওয়াই ডিএক্সটা হলো স্লোপ অফ দি ওয়াটার সারফেস লাইন। সেটা যদি আমরা জানি তাহলে আমরা প্রত্যেক পয়েন্টে ড্র করতে পারি কি আমাদের গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো প্রোফাইলটা। তো এই কোশ্চেনের বিভিন্ন ফর্ম আছে, আমরা সেখানটা যাব এখন, সেই প্রশ্নে যাব। বিভিন্ন ফর্ম আছে, যেমন এরকম একটা ফর্ম আছে, দেখবে নিচে এই যে এই কোশ্চেনটা, এটা হচ্ছে 913 বইয়ের মধ্যে। এই কোশ্চেনটা হলো আরেকটা ফর্ম, সেটাকে আমরা কনভার্ট করতে পারি ইন টার্মস অফ কে এন জেড টার্মে। কে এন বলতে কি বোঝায়? কে এন বলতে আমাদের দেখো এখানে বোঝা যাচ্ছে কে এনটা কি। কে বলতে আমাদের কনভেন্স, এবং কনভেন্স ইজ ইকুয়াল টু 1/n AR to third S to the power half। এটা হলো কনভেন্সের। এবং বেনিংস ইকুয়েশন যদি আমরা কনভার্ট করি ইন টার্মস অফ কিউ এবং জিওমেট্রি, তাহলে এভাবে লিখতে পারি না? কনভেন্স কাকে বলে? আমরা চ্যাপ্টার 6 এ মিস্টার আজওয়াত সে কিন্তু পড়িয়েছেন, দেখবা। কে হচ্ছে কনভেন্স এট এনি ডেপথ, আর কে এন হচ্ছে কে এন বলতে কনভেন্স ফর ডেপথ yn। তাহলে এটা কোত্থেকে আসলো? কনভেন্সটা আসলো ম্যানিংস ইকুয়েশন থেকে। ম্যানিংস ইকুয়েশনটা কি আমাদের? কিউ ইজ ইকুয়াল টু 1/n a r 2/3 s to the power half। এটাকে যদি আমরা ভাঙাই ইন টার্মস অফ কনভেন্স নেই, কনভেন্সটা হলো
এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি না, কে স্কোয়ার রুট অফ এস কিউ বাই স্কোয়ার রুট অফ এস 1/n এ আর 2/3। এটা তো লিখতে পারি, দুটোই সমান। এটা হলো একটা হলো কিউ এস দিয়ে আর একটা হলো জিওমেট্রি দিয়ে, বেনিংস রাফনেস দিয়ে। এই জিনিসটাকে বলা হয় কে কনভেন্স। কনভেন্স। এখন যদি এখানে এর মধ্যে ওয়াই আছে না, ওয়াই এই যে ফাংশন অফ ওয়াই, এ আর ইজ এ ফাংশন অফ ওয়াই, এই ওয়াইটা যদি ওয়াই হয়, গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো অ্যাকচুয়াল ডেপথ হয়, তাহলে কে হবে। আর যদি নর্মাল ডেপথ হয়, ওয়াই এন হয়, তাহলে কে এন হবে। এটা তো এখানে এস জিরো যেহেতু আছে, অবশ্যই এটা নর্মাল ডেপথ, ইউনিফর্ম ফ্লো ডেপথের জন্য কে এন টু দি পাওয়ার এস জিরো যখন বসাবো কে এন হবে। আর কিউ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এস এফ যখন বসাবো তখন গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো হবে। বুঝতে পারছো? এই দুইটাকে আবার রেশিও করলে আমাদের কি আসে? রেশিও করলে এটা আসে, রেশিও করলে এটা আসে, তাই না? আবার এটা তো গেল আমাদের এস এফ বাই এস জিরো। দ্যাট মিনস আমরা যদি এখানে এই ইকুয়েশন থেকে আমরা কমন নেই ডিওয়াই ডিএক্স উপরে ইকুয়েশনটা, যদি আমরা এস জিরো কমন নেই তাহলে 1 মাইনাস এস এফ বাই এস জিরো আসতেছে, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 মাইনাস কোড নাম্বার স্কোয়ার। এই এস জিরো বাই এস এফ এইটাই পোর্শনটাকে আমরা লিখতে পারি, দেখে নিচে আসি, ইন টার্মস অফ কে। কে এটাকে আমরা লিখতে পারি, এইভাবে লিখতে পারি না, কে এন স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার। এইটার বদলে আমরা এইভাবে লিখলাম। কিন্তু নিচেরটার পোর্শনটা হলো কোড নাম্বার স্কোয়ার। কোড নাম্বার স্কোয়ার বলে আমরা জেড সি আর জেড সি হচ্ছে ক্রিটিক্যাল ডেপথের জন্য, আর জেড হচ্ছে এনি ডেপথের জন্য, গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোর জন্য। যেখানে লেখা আছে জেডটাকে বলা হয় সেকশন ফ্যাক্টর। মনে আছে তোমাদের? চ্যাপ্টার 2 তে আছে কিন্তু, ফর ক্রিটিক্যাল ফ্লো। জেডটা হলো বড় জেড, সেকশন ফ্যাক্টর। ক্রিটিক্যাল ফ্লো, ক্রিটিক্যাল ফ্লোর জন্য কিন্তু এটা, ফর ক্রিটিক্যাল ফ্লো কম্পিউটেশন। তো জেড যখন আমরা লিখবো বড় হাতের জেড, ক্যাপিটাল জেড, এর এটাকে আমরা কনভার্ট করতে পারি এইভাবে, এই যে জেড এ স্কোয়ার টু ডি। আমাদের মনে আছে এটা? তোমাদের খেয়াল আছে? চ্যাপ্টার 4 এ আছে, চ্যাপ্টার 3 4 এ আছে, ভেন্টিচুর বইতে আজত পড়িয়েছে না ক্রিটিক্যাল ফ্লো? জি স্যার। সেটার মধ্যে এখানে আছে। তো আমরা বুঝতে পারি এটাকে অন্যভাবে বুঝতে পারি। আমরা একটু কেটে দিই। এখানে আমরা যদি ব্ল্যাক বোর্ডে যাই, ব্ল্যাক বোর্ডে যাই, হোয়াইট বোর্ড কই, নিউ শেয়ারে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে আমরা দেখি ক্রিটিক্যাল ডেপথটা কি হচ্ছে। ক্রিটিক্যাল ডেপথের বদলে আমরা লিখতে পারি না কিউ ক্রিটিক্যাল ডেপথের জন্য কি মনে আছে আমাদের? ফর ক্রিটিক্যাল ডেপথ, এটা আজ ওদের ক্লাস অবশ্য। ক্রিটিক্যাল ডেপথ মনে আছে? ভেলোসিটি হেড ভি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ জিডি। দ্যাট মিনস রড নাম্বার ইজ ইকুয়াল টু 1। এটা লিখলে তো আমরা এটা লিখতে পারি, তাই না? জি স্যার। আবার এটাকে আমরা যদি ইন টার্মস অফ কিউ লিখি, কিউ ডিভাইডেড বাই এ লিখতে পারি, স্কোয়ার রুট অফ জি লিখতে পারি না, ডি লিখতে পারি না। এখানে আমরা এটাকে আবার কিউ বাই স্কোয়ার রুট অফ জি লিখলাম, এখানে এ স্কোয়ার রুট অফ ডি লিখলাম। বোথ সাইডকে স্কোয়ার করলাম, স্কোয়ার করলে কিউ স্কোয়ার বাই জি ইকুয়াল টু এ স্কোয়ার ডি হয়, তাই না? জি স্যার। এ স্কোয়ার ডি, হ্যাঁ, কিউ স্কোয়ার এ স্কোয়ার ডি। আচ্ছা, এটাকে তো আমরা এইভাবে লিখতে পারি, এ
স্কোয়ার ইন্টু এ বাই টি লিখতে পারি না? এটাকে আমরা এ কিউব বাই টি লিখলাম। এখন ফ্রড নাম্বার যদি লিখি আমরা, ফ্রড নাম্বার যদি লিখি, ফ্রড নাম্বারের মধ্যে কি বোঝায়? এখানে দিই ফ্রড নাম্বার স্কোয়ার ইজ নাথিং বাট, এটাকে আমরা আর জেড কি, জেড বলতে আমাদের বলা হচ্ছে এ স্কোয়ার অফ ডি কে জেড বলা হয়। তাহলে এখানে জেড স্কোয়ার লিখতে পারি, তাই না? এটাকে জেড স্কোয়ার লিখতে পারি, এই পুরো পোর্শনটাকে জেড স্কোয়ার লিখতে পারি না? অর উই ক্যান রাইট জেড স্কোয়ার। and z square equal to কি হচ্ছে আমাদের আলটিমেটলি z square is equal to সেকশন ফ্যাক্টর is equal to q square by g হচ্ছে। এখন যদি আমরা ফ্রড নাম্বার স্কোয়ারে লিখি, ফ্রড নাম্বার স্কোয়ারের মধ্যে কি বোঝাচ্ছে আমাদের? q ডিভাইডেড বাই q, আমাদের ফ্রড নাম্বার হচ্ছে q ডিভাইডেড বাই q স্কোয়ার t a কিউব g। হ্যাঁ, এটাই তো আসতেছে, তাই না? ফ্রড নাম্বার স্কোয়ার, আমরা ফ্রড নাম্বার স্কোয়ার করি সবগুলাকে, যে ফ্রড নাম্বার ইকুয়াল টু ভি স্কোয়ার অফ এটার বদলে লিখতে পারি না ফ্রড নাম্বার স্কোয়ার, এটার বদলে আমরা বলতে পারি জেড স্কোয়ার কিউ স্কোয়ার বাই জি, পারি না? সরি, এটা তাই না, জেড এটার বদলে আমরা লিখতে পারি, এটা 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 বুঝছো, জেড স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই জি। এটা হলো ক্রিটিক্যাল ফ্লোর জন্য। যদি আমরা সি লাগাই তাহলে ক্রিটিক্যাল, এটা তো সি, অবশ্যই সি ক্রিটিক্যাল ডেপথ, সব সি, কিন্তু y is equal to c, y is equal to c হবে, ক্রিটিক্যাল ডেপথ হবে y c হবে, তাহলে জেড সি। এখন আমরা যদি দেখি আমাদের শেয়ারের মধ্যে ওইটার মধ্যে যাই, এখানে কি আছে দেখো, এই কিউ, এই টার্মটা ফ্রড নাম্বার স্কোয়ার বদলে এটা লিখতে পারি, এটার বদলে আমরা এই জিনিসটা লিখতে পারি, জেড 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 স্কোয়ারের বদলে আমরা কিউ স্কোয়ার বাই জি লিখতে পারি, আর জেড এর বদলে এ বাই টি লিখতে পারি। এই দুইটা রেশিও জেড সি হয়ে যাচ্ছে, বাই জেড হচ্ছে নিচের পার্টটা। এই দেখো কিউ স্কোয়ার বাই এটি, এখানে এই পার্টটা হচ্ছে জেড সি, আর এই পার্টটা হচ্ছে কি জেড। মনে আছে গত আগের স্লাইডে করলাম যেটা, এই দেন, যে এটার বদলে আমরা জেড, হ্যাঁ জেড সি বসালাম, ক্রিটিক্যাল ডেপথ যেহেতু সব। স্যার f r square is equal to q square t divided by a cube g, এটা কিভাবে আসলো? এ কিউব টি, স্যার এই যে f r মানে ফ্রড নাম্বার স্কয়ার, এটা এর বাম পাশে একেবারে। এখানে, জি স্যার। তো এখানে তোমার এটা তুমি ফ্রড নাম্বারকে ভাঙাও, এটাকেই করো, ফ্রড নাম্বার তো ভাঙাইছে এখানে, দেখো ফ্রড নাম্বার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলাম, সবকিছু করলাম করে, এই দেখো এই নিচের এ কিউব আছে, উপরে টি আছে, এই দেখো এখানে এখানে কি, এই যে এখানে এ কিউব নিচে নিয়ে আসলাম, আর জি তো আছেই, আর টিটা উপরে চলে গেল এই কোশ্চেনটা থেকে। মানে এটা ফ্রড নাম্বার স্কোয়ারকে তো আমরা ভাঙাইলাম, জি স্যার বুঝতে পারছি। এবং এই টার্মটা কিন্তু ফ্রড নাম্বার, অন্য সাইডে গিয়ে দেখতে পারবা, এই দেখো এখানে কিন্তু, এখানে এই টার্মটার বদলে ফ্রড নাম্বার স্কোয়ারের বদলে আমরা এটা লিখছি না, যে ফ্রড নাম্বার এখানে ইকুয়েশন হয় দেখি ফ্রড নাম্বার স্কোয়ার, এটার বদলে আমরা এই টার্মটাও লিখতে পারি, যেটা আমরা এখান থেকে আমরা ফ্রড নাম্বার স্কোয়ার লিখেছিলাম। কারণ এটা কি ভি স্কোয়ার না, ভি স্কোয়ার ডিভাইড বাই জিডি, তাহলে ভি স্কোয়ার অফ জিডি হলো ফ্রড নাম্বার, ভি স্কোয়ার বাই জিডি হচ্ছে ফ্রড নাম্বার স্কোয়ার। ডিটা কেন হলো, এখানে এ বাই টি একটা টার্ম আছে কিন্তু, তো এইটাকে আমরা কিউ স্কোয়ার বাই জি কে আমরা জেড সি স্কোয়ার লিখলাম, আর এ কিউব বাই টি কে আমরা জেড লিখলাম ইন টার্মস অফ ওয়াই। এই দুইটা রেশিও করলে আমাদের এই ফর্মে চলে আসে, বুঝতে পারছো?
এই একটা 9.3 বইয়ের মধ্যে কিন্তু 9.13 ইকুয়েশনটা হচ্ছে এরকম, কনভেন্স এন্ড সেকশন ফ্যাক্টর। এখন যদি আমি বলি স্যার ডিরাইভ, বলো। স্যার ওই যে স্যার জেড স্কয়ার ডিভাইডেড বাই জেড সি স্কয়ার ডিভাইডেড বাই জেড স্কয়ার, এটা স্যার বুঝি নাই। হ্যাঁ, এই যে আমরা এইটাকে 4 নাম্বার স্কোয়ার, এটা বুঝছো তো? জি স্যার, এটা বুঝছি স্যার। হ্যাঁ, আগের স্লাইডে আমরা লিখেছিলাম না, কিউ স্কোয়ার বাই জি হচ্ছে জেড সি, জি স্যার। আবার এ কিউব বাই টি ও জেড সি, জেড জেড ইন টার্মস অফ, এটা হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ অনুযায়ী একটা নেওয়া হয়েছে রেশিও, আর এটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভেরিফাইড অ্যাকচুয়াল ডেপথ দিয়ে নেওয়া হয়েছে। দুইটা রেশিওটা আবার এইভাবে লিখতে পারি তো আমরা, এই যে এখানে দেখো 4 নাম্বার স্কোয়ার বদলে আমরা তো এটা লিখতে পারি না, কিউ স্কোয়ার বাই জি এ কিউব বাই টি লিখতে পারি না, লিখতে পারি তো? জি স্যার। তাহলে জি আমরা স্যার। আগে প্রমাণ করছি না, ওইটা উপরেরটা হচ্ছে জেড সি স্কোয়ার, আগে কত আগের স্লাইডে। এরপর এটার বদলে তো আবার জেড ইন টার্মস অফ অ্যাকচুয়াল ডেপথ, এই যেটা বদলে লিখলাম, এই দুইটা রেশিও জেড স্কোয়ার। জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? এই দেখো এরকম আমরা এটাকে, এই 4 নাম্বার 1 ক্রিটিক্যাল ডেপথের জন্য ভ্যালিড, কিন্তু আদারওয়াইজ না, সবগুলো কিন্তু ক্রিটিক্যাল ডেপথের জন্য। এগুলো ক্রিটিক্যাল গুলো দুইটা ফর্মে লিখতে পারি, একটা হলো কিউ দিয়ে লিখতে পারি, আর একটা হলো ইন টার্মস অফ এ এবং টি দিয়ে লিখতে পারি, দুইটাই সমান। তো আমরা যখন কিউ স্কোয়ার বাই জি দিয়ে লিখবো তখন এটা জেড সি, আর যখন এ কিউ বাই টি দিয়ে লিখবো এখানে কিন্তু এ আছে, এটা এখানে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে ওয়াই ইন টার্মস অফ ওয়াই, এটা একটু অবশ্যই ক্রিটিক্যাল ডেপথ, অবশ্যই ক্রিটিক্যাল ডেপথ হবে ওয়াই সি দিয়ে। তো যাই হোক, আমরা এইটাকে আর এইটাকে যদি আমরা রেশিও করি, যে এখানে লিখলাম, এটার বদলে তো আমরা জেড বাই জেড সি বাই জেড লিখতে পারি না, স্কোয়ার। জি স্যার। ঠিক আছে না? জি স্যার। কিউ স্কোয়ার বাই স্কোয়ার অফ জি, কিন্তু এই যে এটা কিন্তু জেড, বুঝছো? আমাদের আগে এটা কিন্তু জেড, অ্যাকচুয়ালি এটাকে স্কোয়ার করলে এটা আসে। হ্যাঁ, আবার এটাকে কিন্তু তোমার, এটাও কিন্তু জেড স্কোয়ার, জেড স্কোয়ার টার্ম, এগুলো কিন্তু জেড স্কোয়ার। জেড স্কোয়ারের মধ্যে একটা হলো সি দিয়ে লিখলাম, আর একটা হলো ওয়াই দিয়ে লিখলাম, সোজা কথা। এই দুইটা রেশিওটা হচ্ছে রোড নাম্বার স্কোয়ার। বুঝতে পারছো প্রান্ত? জি স্যার, বুঝতে পারছি। বাকি ওরা বুঝতে পারছে নাকি? লিখতে হয় যে এইভাবে। তো এটা আমরা ট্রান্সফার করলাম কোনটাকে, আমাদের ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোকে আমরা উই আর ট্রান্সফর্মিং দিস ইকুয়েশন ইন টার্মস অফ সেকশন ফ্যাক্টর এন্ড কনভেন্স। আমি যদি বলি ডিরাইভ অথবা express the dynamic equation of gradually varied flow in terms of conveyance and section factor, তাহলে এই ফর্মে আনতে হবে। আমার এটা সুবিধা আছে, আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি, অনেক সুবিধা আছে। আচ্ছা, আমরা কিন্তু এটার বদলে আমরা এই ফর্মটাকে আবার এইভাবে কনভার্ট করতে পারি, শুধু কিউ টার্মে। তো এটা ঠিক সুবিধাজনক না, তো আমরা এটা বাদ দিয়ে দাও, আমাদের ওই পর্যন্ত এটাই রাখি। আবার এটা একই রকম অন্য ফর্মে, একটা কিউ দিয়ে, এগুলো সব কিউ দিয়ে ডিফাইন করা হয়েছে। যখন কিউ এন দিবা তখন কিন্তু এটা নর্মাল ডেপথ অথবা ইউনিফর্ম ফ্লো, আর এটা হচ্ছে কিউ যখন, ওই কিউটা হচ্ছে গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লোর জন্য। তো একই ফর্মের আমরা যদি এইভাবে ডিরাইভ করতে চাই, যে এইভাবে দেই, বুঝতে পারছো? এই দুইটা, এই টার্মটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে কিন্তু এই ফর্মে পাই। তো এটা আমার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরের ইকুয়েশনটা একটু। স্যার গ্র্যাজুয়ালি ভ্যারিড করে স্যার ডাইনামিক ইকুয়েশন ডিরাইভ করতে বলে আমরা উপরেরটা করব, তাই না? হ্যাঁ, বলো। স্যার গ্র্যাজুয়ালি ভ্যারিড ফ্লোরে ডাইনামিক ইকুয়েশন ডিরাইভ করতে বলে আমরা উপরেরটা করব, তাই না? হ্যাঁ, যদি বলে শুধু ডিরাইভ দি ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো, তখন তুমি ডাইরেক্টলি এই পর্যন্ত করবে, যে উপরেরটা, এটা কি প্রথমটা, এই যে এটা
এই যে ইকুয়েশন 9.3 বইয়ের মধ্যে আছে যেটা এটা যদি বলি না রানিং ইকুয়েশন করার পরে তুমি এক্সপ্রেস ইট ইজ ইন দ্য ফর্ম অফ সেকশন ফ্যাক্টর এন্ড কনভেন্স উপরটা হলো কনভেন্স নিজের সেকশন ফ্যাক্টর অথবা কে এন্ড জেড লিখে দিতে পারেন ইন টার্মস অফ কে এন্ড জেড দুইটা লিখে দিতে পারেন তখন বুঝবা যে এই ফর্মে তাই না এই S0 আছে কিন্তু আগে একটা আচ্ছা এটা কত নম্বর ইকুয়েশন? হ্যাঁ সেটা কত নম্বর ইকুয়েশন? এটা 9.3 বইয়ের মধ্যে 9.3 তোমাদের ভ্যান্টিজের বইয়ের মধ্যে আচ্ছা উপরেরটা উপরেরটা তোমার এটা হলো উপরেরটা 9.3 আর এটা কি নিচেটা 9.13 হ্যাঁ উপরেরটা 9.3 9.3 এটা হলো গ্র্যাজুয়াল মেরিট ফ্লো এই যে এটা বইয়ের মধ্যে কিন্তু চ্যাপ্টার 9 এ আছে দেখুন একটা এই ফর্মে আছে বাট একটু ডিফারেন্ট ফর্ম লাগছে আমার কাছে বাট এইটা 9.3 আর এটা 9.13 সেকশন ফ্যাক্টর এবং ইয়ে দিয়ে তো আমি যদি বলি ডিরাইভ অথবা এক্সপ্রেস দি ডাইনামিক ইকুয়েশন অফ গ্র্যাজুয়াল মেরিট ফ্লো তখন ইন টার্মস অফ কে এন্ড এস তখন কি তোমার ওই পর্যন্ত ডিরাইভ করার পরে একটু অ্যাড করতে হবে এই পর্যন্ত করবাই এরপরে এটুকু অ্যাড করতে হবে এই পোর্শনটা অ্যাড করতে এই পেজটা ঠিক আছে জি স্যার আচ্ছা এখন আমরা যাচ্ছি আরেকটা ফর্মে যেটা ভেরি ইম্পর্টেন্ট ফর্ম আরেকটা ফর্ম এটা হলো এই ফর্ম ইন টার্মস অফ ওয়াই dy dx এখন যদি বলি আমাদের এক্সপ্রেস দি গ্র্যাজুয়াল ফ্লো এটা হতে পারে এটা লেখা কি dy dx equal to S0 minus S আর দুই নম্বর এক্সপ্রেস অথবা ডিরাইভ varied flow equation in terms of convex and section factor কনভেন্স বলতে কিন্তু আমরা ইউনিফর্ম ফ্লো বুঝবো বুঝছো এটা কনভেন্স বলতে ইউনিফর্ম ফ্লো ফর ইউনিফর্ম ফ্লো আর এটা বলবো এটা বুঝবো ফর ক্রিটিক্যাল ফ্লো এটা বলে ক্রিটিক্যাল ফ্লো অথবা আমরা এটাকে এখানে না দিয়ে এখানে কে লিখলাম এখানে জেড দিলাম এই দুইটা তাহলে আমাদের এক্সপ্রেস করতে হবে dy dx equal to S0 এটা 1 minus z sorry k by kn to the power 1 minus z by zc এইটা এর উপরটা করে পরে এটা এক্সপ্রেস করে এটা করতে হবে পরে এটা করতে দুইটা আচ্ছা যদি আমরা বলি
derive অথবা express the gradually rate flow equation depths for wide rectangular channel না হলে wide rectangular channel যদি আমি বলি depths in terms of depth পরে wide rectangular channel তখন তোমার কি করবা ওই ইকুয়েশনটাকেই dy dx is equal to s0 1 minus y yn by yc না নাকি yn by y to the power square no sorry 10/3 নিচে 1 by y yc y by yc উল্টার উপরে 10/3 এটা যদি ম্যানিংস ইকুয়েশন দিয়ে করো using the ম্যানিং ইকুয়েশন যদি করো ডিরাইভ করো তাহলে এটা হবে যদি চেজি করো তাহলে এটা হবে 3 এটা হলো 3 হবে পাওয়ারটা 3 হবে যদি if use চেজি ইকুয়েশন চেজি বুঝতে পারছো পাওয়ারটা তো আমরা ওই আগেরটা যাই স্লাইডে যাই চেজের জন্য কি হবে স্যার বললেন আবার একটু বলতে পারবেন হ্যাঁ এই দেখো এই যে এই ফর্মটা যেটা আছে না ভুলে গেল যেটা আমরা লিখলাম না যেটা এই ফর্মটা এটা না এই ফর্মটা এখানে 10/3 এটা এটা স্কয়ার হবে না উপরটা 10/3 এটা হলো 3 এটা যদি আমরা ম্যানিংস ইকুয়েশন ইউজ করি এটা ম্যানিংস ইকুয়েশন ইউজ করলে 10/3 আর চেজের ক্ষেত্রে স্যার হ্যাঁ এটা থাকবে না বুঝতে পারছো যে এই ফর্মে আসবে yn by y by yc to the power 10/3 এটা 3 এই ফর্মে যদি আমরা কি স্যার ম্যানিংস বলতেছেন তাহলে এটা হবে যদি ম্যানিংস দ্বারা চেজি ইকুয়েশন দিয়ে করি তাহলে 3 হবে 10/3 না উপরেরটা তো এই ইকুয়েশনটা কোনটা আমরা বইয়ের মধ্যে দেখবা বইয়ের মধ্যে ইকুয়েশন নাম্বার 9 কত হচ্ছে চ্যাপ্টার 9 এ আছে এটা ইন্টারেস্টিং ইকুয়েশন ইউজফুল ইকুয়েশন yn by y মানে y এটা উল্টা হয়ে গেছে এটা yn by y আর yc by y সোজা কথা দুইটা yc by y
কলম কোথায় গেল? YC by Y আর হলো YN by Y, YN by to the power 10 by 3, YC by Y to the power cube, এটা এই ফর্মে নিয়ে আমরা পাবো। হ্যাঁ, তাহলে এইখানে যদি আমাদের কি Y হচ্ছে YN হচ্ছে নর্মাল ডেপথ, Y হচ্ছে কি গ্র্যাজুয়ালি ভেরিড ফ্লো ডেপথ অথবা অ্যাকচুয়াল ডেপথ, যেটা বলো না কেন অ্যাকচুয়াল ডেপথ, আর YC হচ্ছে ক্রিটিক্যাল ডেপথ। এই তিনটার সমন্বয়ে আমাদের বের করতে হবে পারবো। তো এই কোশ্চেনটা হচ্ছে এই বইয়ের মধ্যে ইকুয়েশন নাম্বার 917 সরি 917 বইতে, বইয়ের 917 ডিরাইভ করে দেওয়া নাই বইতে, বাট আমার এখানে শীটের মধ্যে ডিরাইভ করে দেওয়া আছে। পেজ নাম্বার 222 917। আর যদি আমাদের চেজি ইকুয়েশন ইউজ করো তাহলে এটা হবে 3 হবে ইউজিং চেজি ইকুয়েশন। চেজি ইকুয়েশন জানো না, তখন আমাদের এই ইকুয়েশনটা হবে 918। যদি আমরা দুইটার বেলায় কিউব হয়, বইয়ের মধ্যে আছে পেজ নাম্বার 222, কিন্তু ডিরাইভেশন করে দেওয়া, ডিরাইভেশনটা এই শীটটার মধ্যে করে দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে ওই শীটটার মধ্যে যাই আবার এখানে কিভাবে করে হলো এটা তো করবা, কিন্তু দেখো করে দেওয়া আছে, এটার পরে করে দেওয়া আছে, বুঝতে পারবো না দেখে দেখে? জি স্যার, বুঝতে পারবো। করে নিও, করে নিলে বুঝতে পারবে কি আছে এটার মধ্যে। YC এর বদলে তো আমরা এটা জানি, আমরা জানো তো YC is equal to Q square by G to the power 1/3। Q হচ্ছে পার ইউনিট উইথ, হোয়াইট চ্যানেলের বেলা কিন্তু Y is equal to 1 ধরি আমরা, তখন এটাকে কিউব, এটার বদলে YC কিউব লিখতে পারি, যেরকম YC কিউব লিখছে, যারা YN লিখছে, এগুলি কিভাবে লিখছে একটু ডিরাইভ করবা। ডিরাইভ করতে গেলে ক্লাস চলে যাবে, এই জন্য আমি চাচ্ছি না ডিরাইভ করতে, দেখে দিও বইতে কিন্তু নাই ডেরিভেশনটা, বাট এইটার মধ্যে আছে, এই শীটটার মধ্যে আছে, তো দেখে নিও কিভাবে দেখবা। দেখো এখানে কিভাবে আরম্ভ করছি আমরা, এটা তো বুঝছো dh বাই dx f আগের মতো। আবার এটাকে আমরা vn স্কয়ার r টু দি পাওয়ার 4 লিখতে পারি মেনিস ইকুয়েশন থেকে। আমার এটা দিয়ে আমরা s0 ইন টার্মস অফ s0 বদলে আমরা এটা লিখতে পারি, এবং এগুলি যদি আমরা ভাঙাই ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য q বাই b ইজ ইকুয়াল টু q, আর হচ্ছে y, আর এর বদলে y লিখি, আর হাইড্রোলিক রেডিয়াসের বদলে y লিখি, আর q বাই b এটার বদলে ছোট q লিখি, পরে বসাও, এখানে বসাই দিলে এই ফর্মে চলে আসে, আর হ্যাঁ এই ফর্মে আসে। তো এটাকে একটু সলভ করে ইন টার্মস অফ yn এবং yc তে ট্রান্সফার করে দিচ্ছি, এটাও আমরা জানি। এটা হলো 10/3, এটা হলো 10 কিউব, YC বাই Y কিউব, YN বাই Y কিউব। তাহলে আমরা এই ফর্মটা পেয়ে গেলাম, এই ফর্মটা দিয়ে পেলে আমরা সুবিধা আছে, কিন্তু আমাদের অন্য কিছু লাগে না, শুধু YN এবং YC এবং Y তিনটা ডেপথ থাকলেই আমরা বলতে পারি, কম্পিউটেশন করতে পারি। যেমন একটা যদি আমরা প্রবলেম করি, ধরো যদি আমরা একটা প্রবলেম করি এরকম, প্রবলেমে যদি আমরা বলি যে এরকম একটা
চ্যানেল আসছে, চ্যানেল আছে, চ্যানেলের ওয়াইসি নর্মাল ডেপথ, ক্রিটিক্যাল ডেপথ লাইন হচ্ছে এটা, আর নর্মাল ডেপথ লাইন হচ্ছে এনডিএল দেওয়া আছে। তার মানে কি, এটা কি বলবো, বুঝবো আমরা এটা স্লোপটা কি, yn is greater than yc, তাহলে এটা হচ্ছে মাইল্ড স্লোপ এম, তাই তো? যদি আমরা এখানে একটা এখানে একটা ড্যাম পুট করি, ড্যাম ড্যাম দিলাম, বাধা দিলাম একটা ড্যাম, তাহলে কি হবে, এখানে বাধা পেয়ে এখানে নর্মাল ডেপটা এরকম ভাবে এভাবে যাবে না? তার মানে কি এখানে একটা গ্র্যাজুয়ালি বেরিট হলো, তাহলে এখানে যদি গ্র্যাজুয়ালি বেরিট হয় এভাবে যাবে, তাহলে এটা হলো আমরা এইটুকের জন্য আমাদের এই কতটুকু ইনফ্লুয়েন্স হবে এই ড্যাম দেওয়ার পরে জন্য, ড্যাম যদি হাইটটা যদি আমাদের এখানে ওয়াইএন যদি তোমার 3 মিটার হয়, 3 মিটার, আর ওয়াইসি হচ্ছে 1.8 মিটার, আর তাহলে ড্যামের হাইটটা যদি আমাদের 3.2 হয়, 3.2 হলেই তো এটা সম্ভব নাকি, 3.2 অথবা 3.25 মিটার, 2 মিটার ড্যামের হাইটটা, তাহলে কিন্তু তিনটা ডেপথ পেয়ে গেলাম। একটা হলো ওয়াই ডেপথটা এখানে বাড়লো, এখানে এখানে approximately it is 3.2 meter, 3.2 ধরো তো 3.22 মিটার, 2 মিটার, একটু বেশি ধরলাম, মেজারমেন্ট করে যা আসে, তার কি ওয়াই পেয়ে গেলাম, এটা গ্রাজুয়ালি বেরিট তো, এটা এটা হলো জিবিএফ আমাদের, ওয়াই না, তাহলে ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল 3.22, আর ওয়াই এন ইজ ইকুয়াল টু 3 মিটার, আর ওয়াই সি হচ্ছে 1.8 মিটার, তিনটা পেয়ে গেলাম। এখন আমি প্রবলেমের মধ্যে বলতে পারি এর সবগুলো পেয়ে গেলাম, আর এখানে বেড স্টপটা আমাদের S0 is equal to 0.0008 দিয়ে দিলাম, তাহলে আমাদের বলতে পারবা যে হাউ ফার দিস ড্যাম উইল এফেক্ট এক্স ডিস্টেন্সটা বের করতে পারি না? কিভাবে বের করবো? এটা হলো ডেল্টা এক্স, এটা হলো ডেল্টা ওয়াই, কত ডেল্টা ওয়াই একটা স্টেপে, আমি একটা স্টেপে করতেছি, ভাগ করতেছি না, মনে করছি এটা লিনিয়ার, assuming surface is linearly increase করতেছে, তাহলে একটা স্টেপে করবো আমরা, তার মানে কি এই ডেল্টা ওয়াই কত, এখানে ডেল্টা ওয়াই ইকুয়াল টু কত বলো দেখি, 0.22, ডেল্টা এক্স কত এটা আমাদের বের করতে হবে, তাহলে ডি ওয়াই ডি এক্স হচ্ছে আমাদের, এটা সবকিছু জানা আছে আমাদের, S0 কত 0.0008 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই ওয়াই এন বাই কি ওয়াই এন বাই ওয়াই সি, ওয়াই কি বলে এটা, কত ছিল ফর্মুলাটা, ওয়াই এন বাই ওয়াই না, ওয়াই এন কত, So 3. 3, ওয়াই এন বাই ওয়াই 3 তো 0, স্যার এখানে ড্যামের হাইটটা স্যার ওয়াই এর থেকে কম হয়ে গেল না? হ্যাঁ ওই ড্যামের হাইট কোথায় ড্যামের 3.22 না, জি স্যার, এখানে ওয়াই এর ভ্যালু স্যার 3.22 না, তাহলে ড্যামের হাইট কম হয়ে গেল না? ড্যামের হাইটটা তো 3.22 দিলাম, উপরে যে ড্যামের হাইটটা দেখো 3.2, দেখছো? তাহলে স্যার এটা ওয়াই এর থেকে স্যার কম হয়ে গেল না? না, ওর থেকে বেশি না, এই যে আঁকলাম, এই যে তুমি দেখো না এটা,
0.22 পরিমাণ বেশি না? 3.22 ওয়াই তো তোমার ওইটাই ওয়াই তো এটাই আমরা দেখছি জি স্যার। গ্র্যাজুয়ালি বেরিয়ে ফ্লো এটা না উপরে। হ্যাঁ, কিন্তু ওই যে ড্যামের হাইট বলছিলেন স্যার 3.2 মিটার। হ্যাঁ 3.2 এখানে একটু বেশি লিখলাম কারণ একটু উঁচা হয়ে আসছে দেখে আমি একটু দেখে দেখলাম। না সেটাই তো বললাম স্যার, যদি ড্যামের থেকে তাহলে বেশি হয়ে গেল না স্যার হাইটটা? হ্যাঁ বেশি একটু উঁচা হয়ে আসতেছে পড়তেছে যখন ড্র ডাউন হচ্ছে আমরা এখান থেকে আরম্ভ করবো এইদিকে কাছাকাছি খুব অল্প সময় ঠিক আছে তুমি যদি 3.20 ধরো অসুবিধা নেই 3.20 হ্যাঁ তাহলে এটা জি স্যার। চেঞ্জটা হচ্ছে 3.20 হ্যাঁ এবার এটাকে 10/3 ম্যানিক্স ইকুয়েশন ইউজ করলে আর নিচে আসবে কি 1 মাইনাস কি বলে y 3/yc 1.8 কত হয় দেখো তো একটু ক্যালকুলেশন করে 3 কত দূর হয় x এর ভ্যালুটা কত ডেল্টা x কত আমরা বের করবো একটা স্টেপে মানে কি একভাবে একটা স্টেপে ধরতেছে আসলে একটা কার্ভ হবে না 4-5টা স্টেপ করলে সামেশন করলে হয় তো একটা স্টেপে করো পরে আমরা দেখি কত দূর করা যায় কত হয় দেখো তো ডেল্টা এক্স এটা দিয়ে গুণ দিবা কিন্তু এটা মানে উল্টা করে এটাকে উল্টা করে 0.2 দিয়ে গুণ দিতে হবে পুরোটা করো বোর্ডে তো না ছোট তো দেখতে পাচ্ছি না ঠিক মতো ক্যালকুলেট করে আমাকে বলো কত এক্স ডেল্টা এক্স মানে কত দূরে গিয়ে এটার ড্যামের এফেক্টটা পর্যন্ত যাবে নর্মাল ডেপথের সাথে গিয়ে মিশবে এই নর্মাল ডেপথের সাথে গিয়ে মিশছে এটা ও দূরে গিয়ে এটা সমান হয়ে যাবে অথবা কাছাকাছি আসবে কত হয় দেখো তো দেখো তো ডিওয়াই ডিএক্স লেখো s0 মাইনাস 1 মাইনাস 3 এইগুলো ইকুয়েশনে বসাইয়া এই যে ইকুয়েশনে বসাবে dx equal to del y del x equal to s0 1 minus yn by স্যার y ভ্যালু কি স্যার মাইনাস আসতে পারে? না divided by y by y c by y to the power cube এটা হলো ইকুয়েশনটা এটাকে আমরা এখানে লিখলাম কত হয় দেখো তো মাইনাস হতে পারে উল্টা দিকে আর কি এক্স এর ভ্যালু তুমি এদিকে লেখো তো অ্যাবসলিউট ভ্যালুটা নিবা একটু স্যার আপনি এখানে একটা জিনিস ভুল লিখছেন স্যার। কোনটা স্যার নিচে 1 মাইনাস স্যার 3/1.8 লিখছেন, সেটা 1.8/3 হবে। কোন জায়গায় এটা এটা জি স্যার। উল্টা হয়ে গেছে না হ্যাঁ সেটাই জি যে স্যার, জন্য তো yc ডিভাইডেড বাই মাইনাস y আসছে হবে সেই জন্য মাইনাস 1.8 ওয়াইসি হ্যাঁ তাই ওয়াইসি তো yc ডিভাইডেড বাই y। বাই বাই হ্যাঁ এই জন্য তো মাইনাস আসছে
জি আর স্যার। আসতে পারে না। আমরা ভুল হইলে আমরা ধরতে পারবো তুমি ঠিকই ধরছো, লিখতে গিয়ে ভুলেছি। YC হলো 1.8 ডিভাইডেড বাই y হচ্ছে 3.2 3.2 হাইট অফ দি ড্যাম। ঠিক আছে, এটা দিলে কত হয়? মাইনাস হবে না তো, না? 1.88 1.88 নাকি জি স্যার, 1188? del y by del x, del y by del x। হ্যাঁ, কিন্তু ডেল্টা এক্স কত? উল্টা করে ডেল্টা ওয়াইতে গুণ দিবা, সো মেনি মিটার, থাউজেন্ডস অফ মিটার। দেখো তো প্রবলেমটা করো, আমি প্রবলেমটা পরে লিখে দিব কিভাবে তোমার ল্যাঙ্গুয়েজ কি করে। এটা হলো তো একটা স্টেপে করলাম। স্যার 1061.7, হ্যাঁ, 1000 61.7। 61 1061 দেখছো, সো মেনি কিলোমিটার না 1 কিলোমিটার দূরে গেছি এফেক্টটা। কেন 1 কিলোমিটার দূরে এই ড্যামের এফেক্টটা চলে গেছে, আদারওয়াইজ পানি তো আসতেছিল এইভাবেই। হ্যাঁ, তো আমাদের ব্যাকওয়াটার এফেক্টটা হচ্ছে ব্যাকওয়াটার এফেক্ট, ব্যাকওয়াটার ইফেক্ট আপ টু 1.06 কিলোমিটার আপস্ট্রিম, না? এটা আপস্ট্রিম, আপে চলে গেছে, আপস্ট্রিম। বুঝতে পারছো? তো আমরা ছোট্ট সিম্পল একটা রিকগনাইসেস করলাম, কিন্তু আসলে এইভাবে ডাইরেক্টলি করে না, একটা স্টেপ দিয়ে এখানে ভাগ করে করে করা হয়, ভাগ করে বলে 3টা 4টা ভাগ করে করা হয়। ভাগ করলেই তোমাদের এটা কার আসবে, আদারওয়াইজ তো কি এখানে আমরা স্ট্রেট লাইন ধরছি না, লিনিয়ার ধরে নিছি একটা স্টেপ। আসলে একটা স্টেপ না, নাম্বার অফ স্টেপে ভাগ করে করতে হয়। যেমন ডেল্টা এক্স 1, এটা ডেল্টা এক্স 2, ডেল্টা এক্স 1 এর জন্য আমাদের এখানে ডেল্টা ওয়াই এর জন্য ডেল্টা ওয়াই এখানে একটা হলো, পরেরটা একটু ভাগ করে নিবা। ডেল্টা ওয়াই কে 5টা ভাগে অথবা 3টা ভাগে ভাগ করো, তাহলে 2 কে 5টা ভাগে ভাগ করলে কত হয়? 0.04 এর মতো হয়, না? 0.04 এর মতো হয়। 0.04 কে 3.0 3.22 থেকে 0.04 কমাই দিব, এরপরে 0.02 কমাই দিব, 0.0 কমাই দিয়ে আলটিমেটলি 3.3 কাছাকাছি আসবে। এভাবে যদি ডেল্টা এক্স ক্যালকুলেট করো তাহলে ইজিলি আমরা কার পাবো, নাহলে স্ট্রেট লাইন পেয়ে যাবো। তো আমি একটু ভালোভাবে বুঝাচ্ছি তোমাদেরকে। আমরা তো একটা স্টেপে করলাম, তাই না? এখানে কিভাবে স্যার কেন এখানে করলাম? ব্যাকওয়াটার ইফেক্ট আছে ডাউনস্ট্রিম কখন হইতো? অ্যাপ্রক্সিমেট করলাম। যদি এটাকে ভাগ করে নেই, কাকে ভাগ করব? এই যে এই এটুকু ইনফ্লুয়েন্সটাকে আমরা 1 কিলোমিটারকে অথবা ডেল্টা ওয়াই কে আমরা 5টা ভাগে ভাগ করলাম, যার মানে কি 5 ভাগে সে কমতেছে, কমবে না ডেপটা আপনি জি স্টিমে স্যার। ট্রাভেল করলে। যেই জন্য তো আমরা আমরা কোথেকে আরম্ভ করে ক্যালকুলেশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আরম্ভ করে উল্টা দিকে যাচ্ছে। কেন? আমরা ডেল্টা ওয়াই হলো 0.22, তাই না? নাকি 0.2 0.2 0.2 কে 5 টাকা ভাগ করলাম, তার মানে কি 0.04 করে কমবে। তাহলে 0.0 হলে পরে এখানে ওয়াইটা কত হবে? y1 ওয়াই তো এখানে y1 টা হচ্ছে কত হবে? 3 কত হবে? 16, না? জি এরপরে কি স্যার। হবে? এটার থেকে আরো কমবে 0.04, 3.10। এরপরে এটা কমবে কত? y2। এভাবে যদি আমরা ভাগ করে নেই তাহলে এই এবং ডেল্টা ওয়াইটা আমরা জানি, তাহলে এখানে ওয়াইটা যদি চেঞ্জ করো প্রত্যেক জায়গায় x1 x2 x3 পাবে না, সবগুলো কিউমুলেটিভ সাম করলে কিন্তু আমাদের ডিসটেন্সটা আরো একুরেট হবে। এখানে করে দেখো একটু, হচ্ছে ভাগ করে করে দেখো। আমরা তো ডাইরেক্টলি 3.2 থেকে 3-এ গেলাম, তো এখানে কিন্তু আমরা ডেল্টা এক্স আর ডেল্টা ওয়াই পাবো। এখানে ডেল্টা ওয়াই 1 পাবো, এখানে ডেল্টা ওয়াই 2 পাবো, ডেল্টা ওয়াই 3 পাবো, ডেল্টা ওয়াই 4
তো সবগুলো যদি আমরা এখানে ডেল্টা x1 পাবো, x4 পাবো, সবগুলো সামেশন করো আলটিমেটলি কিউমুলেটিভ, তাহলে ডেল্টা x হয়ে যাবে। সামেশন অফ x, ডেল্টা x হচ্ছে x, তাই না? করে দেখবা, বুঝতে পারছো? স্প্রেডশিটে করে দিই। হ্যাঁ, বুঝতে পারছি স্যার। স্যার, এটা কি এক্সামে লাগবে? হ্যাঁ, স্যার, এক্সামে কি স্যার এভাবে ভাগ করে দেখাতে হবে? না আমি যদি বলি আর কি যে 4টা স্টেপে কাজ করো, এটা তো একটা স্টেপে করলাম। যদি একটা স্টেপ না, ডেল্টা ওয়াই ডাইরেক্টলি পয়েন্ট টু ধরলাম, এবং আমি ডাইরেক্টলি এটা লিনিয়ার না হলে তো হবে না, আর কার পাবা না তখন। আমি বললাম এটা লিনিয়ার স্ট্রেট ধরে করলাম। খেয়াল করতেছো আমার কথা তোমরা? জি স্যার। আমি তোমাকে অ্যাপ্রক্সিমেট করলাম, এটা অ্যাপ্রক্সিমেট, একটু আর একটু সফিস্টিকেটেড করলে ধরো এটাকে ধরো একটু যদি আমরা বলি যে এটাকে আমরা এইভাবে করলাম, এটাকে আমরা ড্যামটা তো আঁকলাম, আর ড্যামটা ঠিকই আছে। ড্যামটাকে হাইটটা ডেল্টা ওয়াই তো আমাদের 0.2 পরিমাণ বাড়লো, সোজা কথা। কিন্তু কার্ভটা আমাদের জানি তো আমরা এরকম একটা ন্যাচারাল কার্ভ আছে, তাই না? কার্ভ, এটা কিন্তু কার্ভ, স্ট্রেট লাইন না, কিন্তু আমরা প্রথমে ধরে ফেলছি কিন্তু স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন ধরে আমরা অ্যাপ্রক্সিমেট করলাম একটা স্টেপে। কিন্তু এটাকে যে ভাগ করে করো 4টা ভাগে অথবা 5টা ভাগে, 3টা ভাগে করো, 3টা ভাগে করলে হবে 1 2 3 4 5, 5টা ভাগে করলাম। একটা ভাগে কত ডিক্রিজ করবে? 0.04 ডিক্রিজ করলে প্রত্যেক জায়গায় তো ওয়াই পেয়ে যাবো, ওয়াই চেঞ্জ হয়ে যাবে, ডেল্টা এক্সও চেঞ্জ হয়ে যাবে, তাহলে সবগুলো আবার সামেশন করলেই ঘর করবে, করা যাবে। তো আমরা টেবিল আকারে করতে পারি, টেবিলটা দেখবো, দেখাই আমি। তাহলে এখানে টেবিল আঁকতে পারো না? টেবিল আকারে আঁকতে পারো এখানে। তাহলে এখানে আমাদের y is equal to y dam 3.20 মিটার। yn যদি দেওয়া না থাকে yn বের করে নিতে হবে। আমি তো আন্দাজে এখানে বললাম একটা yn ধরে নিলাম, yc দেওয়া আছে 1.8, s0 দেওয়া আছে 0.0008। তাহলে আমাদের বের করতে হবে ইনফ্লুয়েন্সটা। তার মানে কি, আমরা ভাগ করে নেই ডেল্টা ওয়াই, ফলে আমরা ডেল্টা এক্স পাবো। আমরা ডেল্টা হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করলাম 0.2 কে, ডেল্টা ওয়াই কে ভাগ করে নিলাম 0.2, পয়েন্ট ডেপথ হবে ডেল্টা ওয়াই হচ্ছে 0.22, ডেল্টা ওয়াই এখানে ডেল্টা ওয়াইটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ডেল্টা ওয়াই হচ্ছে 0.2, তাই না? এখান থেকে পাই। আর ডেল্টা ওয়াই কে আমরা 4 ভাগ করি, 5টা দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? প্রথমে আমাদের এটা y1 কত হবে? y1 হবে 3 পয়েন্ট, রেখে দিলাম 2, y2 হবে 3.16, y3 হবে 3.12, y4 হচ্ছে ডেল্টা ওয়াই করে কমাচ্ছে আর কি, 3.08। এরপরে y5 হচ্ছে 3.04, আর ঠিক দরকার নাই, এরপরে গিয়ে তো মিলেই যাবে। হ্যাঁ, আরেকটা তুই বলতে পারো, আরেকটা এইটা আরেকটা বলতে পারো। এইটা এটার বদলে তুমি ডেল্টা এক্স পেয়ে গেলা, কত এলা পেয়ে গেলা, কি হয় বাবা? সবগুলো এই ওয়াই দিয়ে এবং এই ওয়াই সি ফিক্স থাকবে, এগুলি ফিক্স থাকবে, ওয়াই এন এবং ওয়াই সি কিন্তু কমন। এই ওয়াই দিয়ে ডেল্টা এক্স ওয়ান পাবো না, এক্স ওয়ান, এখানে ডেল্টা ওয়াই পাবা, ডেল্টা ওয়াই ওয়ান হচ্ছে 0.04। সিমিলারলি এখানে সব জায়গায় কিন্তু 0.04 ডেল্টা ওয়াই ওয়ান। তাহলে আবার এখানে
তখন সামেশন করবা x ইকুয়াল টু কত x ইকুয়াল টু এই ডেল্টা x1 এর সাথে x ডেল্টা x তো ডেল্টা x1 তো ওয়েট করবে x1 প্লাস ডেল্টা x2 এখানে ডেল্টা x3 পালা এটার উপরেরটা থেকে ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 প্লাস ডেল্টা x3 কিউমুলেটিভ হয়ে যাবে x টা আলটিমেটলি এখানে ডেল্টা x1 প্লাস ডেল্টা x5 যোগ করলেই ওই 1000 মিটার পেয়ে যাবে তখন কিন্তু এই পয়েন্টগুলো কার্ভ হবে স্মুথ না স্ট্রেট লাইন বুঝতে পারছো আর ডেল্টা এক্স কি পাবা ওই ইকুয়েশন থেকে পাবা S0 মাইনাস S0 নিচে ডেল্টা ওয়াই হচ্ছে ডেল্টা এক্স পাবো উল্টা করে দাও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটাকে S0 ইন্টু 1 মাইনাস ওয়াই y n না yn by yc না y1 এখানে 1 দিয়ে করবা এখানে 1 দিয়ে করবা to the power 10/3 similarly 1 minus yc by y1 10/3 3 যদি এখানে 2 দাও এখানে 2 দিবা তাই তো হয়ে গেল বুঝতে পারছো বাকি এখানে স্টেপগুলো তো আমাদের করতে হবে পেজটা একটু রাখেন তুলে নেই বুঝতে পারছো ভেরি জি ইজি স্যার বুঝতে পারছি ভেরি ইজি তোমরা করে দেখো একটা এক্সেল শিটে একটা টান মারবা গেলে শুধু এক্সেল শিট বের করো এক্সেল শিটে প্রোগ্রাম করে দাও পরে একটা ক্লিক করে কমান্ড দিয়ে কপি করলে হয়ে যাবে আমরা তো ক্লাসে করতে কিন্তু কঠিন লাগে আমরা আগে তো ক্লাসেই করতাম কিন্তু এখন তো প্রোগ্রামিং করা যায় এক্সেল শিট করা যায় তখন দেখবা যে একটা কার্ভের মতো আসতেছে নট স্ট্রেট লাইন 1100 কিলোমিটার হলো না সেটা কিন্তু যেটা পেল আর কি 1100 কিলোমিটার সেটা হলো স্ট্রেট লাইন ধরছে স্যার আগে একটু যেতে পারবেন স্যার হোয়াইট বোর্ডটায় তুলতে পারিনি পুরোটা হ্যাঁ আগের বোর্ডটা আছে নাকি আর পাবো নাকি আগের বোর্ডটা আগের বোর্ডটা কোথায় ক্লিয়ার করে দিলাম না জি স্যার ঠিক আছে এটা হলে হবে ক্লিয়ার হয়ে গেছে আগেরটা মনে ক্লিয়ার হয়ে গেছে যাই হোক আমরা এটা আমি তো আরেকটা ওয়ার্ড ইউজ করি আমরা যদি বলি তোমাদের ক্যালকুলেট বলে দেই যে প্রবলেমটা এরকম যদি বলি যে rectangular channel wide rectangular channel of slope S0 is equal to 0.008 wide rectangular channel which has got slope S0 is equal to 0.008 the depth of the একটু লিখে দিবেন হ্যাঁ 0.008 ধরো আমি যেটা বললাম S0 bottom slope লিখে দিই a wide rectangular open channel is flowing with a normal depth 3.30 meter. The channel bottom, channel bed or bottom slope, bed slope is 0.0
0.08. The critical depth is 1.8 meter. If a dam of height is placed at the downstream of height 3.2 meter, is placed at the downstream side. Calculate the influence. Approximate যখন বলবো তখন কিন্তু একটা স্টেপে করলে হবে, যদি একেবারে না বলি তাহলে দুইটা তিনটা স্টেপে করবো। Approximate distance of influence of water. এখানে এবারে কি লেখছেন স্যার লাস্টে প্লেস at the device side? লাস্টের কথাটা placed at the, বলো, if dam of height 3.2 meter is placed at the 3.2 meter is placed at the downstream side, মানে কি আপস্ট্রিম সাইডে আসতেছে নিচে একটা ড্যাম যদি প্লেস করলাম, যেটা আমি করলাম, তোমরা তো বুঝালাম। What will be the distance of backwater influence of backwater curve, অথবা distance, the approximate distance of influence of water level, that is backwater curve. Backwater curve বুঝাইতে হবে তোমাদের, তুমি বলবো যে backwater curve হচ্ছে হবে এবং এটা এত কিলোমিটার ডিসটেন্স এফেক্ট করবে। এটা তুমি বাম পাশের কথাগুলি একটু আবার, হ্যাঁ স্যার কথাগুলি স্যার বুঝতেছি না, বাম পাশের লেখাগুলি একটু বলে ভালো হতো। বাম পাশে তো লিখতেছি আমি, দেখা তো বোঝা যাচ্ছে না, কারণ লিখতে এখানে অসুবিধা হয়। Calculate the approximate distance of influence of water level of gradual merit flow, that is backwater curve. বের করো backwater curve এর যে approximate distance influence টা, that means delta x টা বের করবা অথবা x বের করবা, summation of x. মানে approximate যখন বলবো তখন একটা স্টেপে করবা, যদি approximate বাদ দেই তাহলে তিনটা স্টেপে অথবা চারটা স্টেপে করবা, এটা ভাগ করে করবা। তুমি ভাগ করে দেখো, এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এটা অ্যাসাইনমেন্ট 1, আমি অ্যাসাইনমেন্ট 1 দাও, ইয়েতে করো হাতে করে 1, পরে আমি আরেকটা প্রবলেম দিব, তিনটা প্রবলেম দিয়ে তোমাদের পরীক্ষা হয়েছে নাকি অ্যাসাইনমেন্ট হয়ে গেছে? না, আমাদের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে স্যার। ছোট একটা পরীক্ষা দিবেন, অ্যাসাইনমেন্ট দরকার নেই, করো আর কি, হোমওয়ার্ক, এটা অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক। স্যার লাস্টে ব্র্যাকেটে স্যার কি লেখছেন স্যার? ব্যাকওয়াটার কার্ভ হচ্ছে তো ওই যে এরকম ড্যামের উপর যেতে পানি যায়, জি স্যার বুঝতে পারছি। এটা। আর ড্রডাউন বলতে কি, তোমাদের কিন্তু ভালো করে আগে বোঝানো হয়েছে, এই যে ড্রডাউন মানে কি, এরকম পানি পড়ে, একটা হলো পজিটিভ ডিওয়াই ডিএক্স, পজিটিভ এটা নেগেটিভ। এখানে কি হবে, ড্যাম বসাইলে পানি বাধা হবে না, বাধা পেয়ে তো উপরে দিকে উঠবে, এরকম যাবে, তাহলে স্লোপটা এরকম হবে না, ইনক্রিজ উইথ slope is increase with decrease of increase of depth. আমি যদি বলি calculate the approximate distance of influence, distance বলতে x বের করব, of backwater curve due to this dam, placement of dam. এই ড্যাম দেওয়ার জন্য যা আগে উপরের দিকে ব্যাকওয়াটার এফেক্ট হচ্ছে সেটা তুমি বের করো, বুঝবা না? জি স্যার। আমি ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বুঝাই দেই বুঝবা না, আর রাখতে গেলে তো আকলামি। If calculate the approximate distance of influence of backwater curve at the upstream side of the dam,
ফার্স্ট তাইলেই হবে। পরিষ্কার না? আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বলো তোমরা? তোমাদের তো পড়ানো হয় না কিছু, এগুলো কেউ পড়ায় না। একটা চ্যানেলের আপ স্ট্রিম বলতে কি বোঝায়? এটা হচ্ছে আপ স্ট্রিম। আমি যদি এটা এরকম একটা সেগমেন্ট নেই, এটা হলো আপ স্ট্রিম সাইড, এটা হলো ডাউন স্ট্রিম সাইড, তাই না? জি স্যার। এটা ডাউন স্ট্রিম, এটা হচ্ছে ডাউন স্ট্রিম সাইড। ডাউন স্ট্রিম সাইডে একটা ড্যাম প্লেস করলাম, এই ড্যামটা আপ স্ট্রিম সাইডে গিয়ে কোন পর্যন্ত যাবে? এটা আপ স্ট্রিম, এটা হলো ডাউন স্ট্রিম। আর যদি হ্যাঁ একটা জায়গায় তুমি দাঁড়া আসো, এখানে দাঁড়া আসো, এখানে আপ স্ট্রিম সাইড কোনটা? তোমার এই জায়গাটা। আর এটা ডাউন, তোমার ডাউন স্ট্রিম এদিকে না? ডান দিকে আমি একটা ডাউন স্ট্রিম, এটা হলো তুমি প্রান্ত, তুমি এটা বুঝছো? দাঁড়া 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 করো না, নদীর পারে। নদীর পারে যদি দাঁড়াও অথবা চ্যানেলের পারে দাঁড়াও, তাহলে তুমি এখানে আপ স্ট্রিম তোমার, এটা না আপ জি স্ট্রিম স্যার। সাইড। আর ডাউন স্ট্রিম সাইড হচ্ছে এই যে এটা, এই পোর্শনটা। বুঝতে পারছো এখন? আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বুঝো? বুঝতে পারছি। এটা হচ্ছে জি ডাউন স্যার। স্ট্রিম সাইড, এটা হলো আপ স্ট্রিম সাইড। এটা তুমি দাঁড়া আছো নদীর পারে, চ্যানেলের পারে, নদীর পারে, বুড়িগঙ্গার পারে তুমি দাঁড়া আছো। বুড়িগঙ্গা যদি পারে দাঁড়াও, তাহলে ডাউন স্ট্রিম সাইড কোনটা? বুড়িগঙ্গার বলো দেখি, সদরঘাটে গিয়ে দাঁড়াইলা, ডাউন স্ট্রিম সাইড কোনটা তোমার? কোন দিকে পানি যায়? পোস্তগোলার দিকে না? নিচের দিকে পানি যায় না? পোস্তগোলার দিকে। আপ স্ট্রিম হলো কামরাঙ্গীর চর, বাবুবাজার, তাই না? এরকম জি ধরো, স্যার। যদি যমুনা ব্রিজে দাঁড়াও, যমুনা ব্রিজে দাঁড়ালা, হ্যাঁ, বঙ্গবন্ধু ব্রিজে দাঁড়াইলে আপ স্ট্রিম কোনটা তোমার? আপ স্ট্রিমে কোনটা? কি সিরাজগঞ্জ নাকি? সিরাজগঞ্জ না? জি স্যার। ভুয়াপুর, সিরাজগঞ্জ সাইড, অথবা সরিষাবাড়ি, জামালপুর সাইড। ডাউন স্ট্রিমে কি হবে? দৌলতিয়া, মানিকগঞ্জ, হ্যাঁ, মানিকগঞ্জ সাইড, ঠিক আছে, দৌলতিয়া, পাটুরিয়া, নিচের দিকে। তো তুমি একটা দাঁড়াইলে আপ স্ট্রিম ডাউন স্ট্রিম বুঝবা না? তো এখানে আমি ড্যাম দিলাম কোথায়? ড্যাম দিলাম কোথায়? তুমি মাঝখানে একটা নদী চলছিল, তোমার ডাউন স্ট্রিম সাইডে একটা ড্যাম দিলাম, তাহলে এটা এই ডাউন স্ট্রিমের আপ স্ট্রিম কোনটা তোমার? বাঁ দিকে কতটুক পর্যন্ত ইনফ্লুয়েন্স যাবে? মাঝখানে তুমি দাঁড়াইলা অথবা ড্যামের পাশে দাঁড়াইলা, ড্যামটা হচ্ছে ডাউন স্ট্রিম সাইড, তুমি ওইখানে দাঁড়াইতে পারো, তাহলে আপ স্ট্রিম কোনটা তোমার? বাঁ দিকে। বুঝতে পারছো এখন? জি স্যার, বুঝতে পারছি। আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম সাইড, এগুলি বলবা তোমরা, না বললে, না বুঝলে তো ল্যাঙ্গুয়েজে প্রবলেম তো দেওয়া যাবে না। আচ্ছা, এইটা গেল একটা প্রবলেম, এটা অ্যাপ্রক্সিমেটলি আমরা ওয়াই দিয়ে করলাম। তুমি কিন্তু এই প্রবলেমটা যদি বি দেওয়া হয়, বি দেওয়া, বি বি ইজ ইকুয়াল টু ধরো 10 মিটার, বি বলতে কি? চ্যানেল ডেপথ, রেক্টেঙ্গুলার চ্যানেল তো এরকম, আমরা বি দিয়ে দিলাম, তাহলে তো আমাদের পুরা ওয়াই দিয়ে করতে পারবো না, তখন কি দিয়ে করবা? ডাইনামিক ইকুয়েশন দিয়ে করতে হবে, অথবা জেড দিয়ে করতে হবে। বুঝতে পারছো? আমি ওয়াইড বলাতে, এখানে আবার বলবেন স্যার? ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল বলাতে আমাদের বি ইজ ইকুয়াল টু 1 ধরলাম, তার মানে কি ইকুয়েশনটা আমাদের ইন টার্মস অফ ওয়াই হয়ে গেল, বি নাই। যদি বি ইজ ইকুয়াল টু 10 দিয়ে দেই, তাহলে তো আমাদের বি এর এফেক্ট আছে উইথের, সেটা দিয়ে তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাদের অরিজিনাল ইকুয়েশন ইউজ করতে হবে। অরিজিনাল কোনটা? অরিজিনালটা কোনটা? S0 SF বের করতে হবে। SF S0 তো দেওয়াই থাকবে, আর SF টা কি? তোমাদের ম্যানেজ ইকুয়েশন থেকে b is equal to 1 by n a r to the s up, এই SF টা বের করবো। SF টা কি? এখান থেকে বের করতে পারবো না? আর b জি is স্যার। equal to কি? b is equal দেওয়া থাকবে, b is equal to q by a,
কিউ দেওয়া থাকবে, তখন কিউ না দেওয়া থাকলে পারবা না। কিউ দেওয়া থাকবে, বি দেওয়া থাকবে, হ্যাঁ, ওয়াই এন বের করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তো আমরা গত ক্লাসে একটা প্রবলেম আর একটা প্রবলেম আমরা দেখে আমরা একটু করি। এটা একটু রাখেন, একটু দেখে নিন স্যার, লিখে নিন। হ্যাঁ, এটা একটু রাখেন, একটু লিখে নিন। ওয়াই সি বের করতে হবে। ওয়াই সি তো আমরা বের করতে পারি রেক্টেঙ্গুলার চেনের জন্য, ইজি। ওয়াই সিটা ইজি না, কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার জি 1/3। তো আমি যদি প্রবলেমটা এরকম দেই, কিউ ইজ ইকুয়াল টু ধরো কত 1.5 মিটার কিউব পার সেকেন্ড, বি ইজ ইকুয়াল টু 5 মিটার। হ্যাঁ, বাকি ওয়াই এন এবং ওয়াই সি বের করে পরে করতে হবে। ওয়াই সি বের করার কোনো ব্যাপার না, রেক্টেঙ্গুলার চেনের জন্য এই ইকুয়েশন ডাইরেক্টলি করবা। আর ওয়াই এন বের করার জন্য তোমাকে রেক্টেঙ্গুলার চেনের জন্য ট্রায়াল এন্ড এরর দিতে হবে। স্যার ওয়ারেন্টটা কিভাবে বের করব বললেন? এটা তো আজও আর শিখাইছে, আমার তো শিখার কথা না। ওয়াই এন বের করার জন্য এই ইকুয়েশন ইউজ করবা। করানো হয় না এখনো তোমাদের এটা? জি স্যার, মনে পড়ছে। হ্যাঁ, তাহলে বোঝো না কেন? এ ইজ ইকুয়াল টু কত, রেক্টেঙ্গুলার চেনের ঘর বানিয়ে নিবা। এ কত মনে আছে? ট্রায়াল এন্ড এরর দিয়ে এ পি আর বের করতে হয় না, পরে এ আর 2/3 দেন বের করবা। তো দিস ইজ ইকুয়াল টু কিউ এন স্কোয়ার বাই এস টু দি পাওয়ার হাফ এস জিরো। এটা সমান যখন হয়ে যাবে তখন ট্রায়ালটা সমান, এখানে ওয়াই ধরবা। ওয়াই ধরে ধরে যখন এটা মিলে যাবে, এই এ আর 2/3 এবং ওয়াই কিউ এন স্কোয়ার এস জিরো টু দি পাওয়ার হাফ, এই পার্টটা কিন্তু এইটা একই সমান মেন ইকুয়েশনের। যখন মিলে যাবে তখন y is equal to yn, ট্রায়াল এন্ড এরর। এটা আলাদা করে বের করতে, আমি যদি না দিয়ে দেই তাহলে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট বাই ইউজিং ট্রায়াল এন্ড এরর। আগের চ্যাপ্টারের থেকে এগুলো আসে। আর ডাইরেক্টলি যদি বের করতে চাও তাহলে আমাকে ওয়াইড রেক্টেঙ্গুলার চ্যানেল বলতে হবে, তখন ওয়াই ফাংশন অফ ওয়াই থাকবে। বুঝতে পারছো? এখন আমি একটু আবার রিক্যাপিচুলেট করি, এটা জিনিসটা কি। আচ্ছা স্যার, ডিরেক্ট বের করতে হলে তখন কি করতে হবে বললেন? হ্যাঁ? ডিরেক্ট বের করতে হলে ট্রায়াল এন্ড এরর বেসিস না করে? বলো কি বলছি। কি না করে? স্যার ট্রায়াল এন্ড এরর বেসিস না করে যদি ডিরেক্ট বের করতে চাই তখন কি বের করতে করতে হবে পারবা বললেন? ডিরেক্ট? বের করতে পারবা? তখন কার্ড লাগবে, বইয়ের থেকে কার্ড লাগবে। কিভাবে করাবো, যেন আওয়াজ হচ্ছে না। ডিরেক্ট তো বের করতে পারবে না, কারণ বি দেওয়া আছে। ডিরেক্ট বের করার জন্য বি ইজ ইকুয়াল টু 1 ধরতে হবে, ওয়াইড রেক্টেঙ্গুলার চেনে ধরতে হবে, তখন কিন্তু অনলি ওয়াই থাকবে। যেমন কিউ ইজ ইকুয়াল টু 1/n, এ হচ্ছে বি ওয়াই, হ্যাঁ, বি ইন্টু ওয়াই ইন্টু আর হচ্ছে বি ওয়াই এ বাই পি, বি প্লাস কিউ ওয়াই। ঠিক আছে, এস টু দি পাওয়ার হাফ। এখানে তোমার বি ইজ ইকুয়াল টু 1 ধরলে কিন্তু ওয়াই থাকে না, ইজি। বি যেহেতু আছে তোমাকে ট্রায়াল এন্ড এরর দিতে হবে, এখানে মিলাইতে হবে।
বুঝতে পারছো কিছু ইয়া তোমরা? Yes sir, বুঝতে পারছি। এটা পড়াশোনা করতে হবে। আমরা ক্লাসে আর কত বুঝাবো একই জিনিস। আমি যদি একটা দিয়ে দেই given that a channel, given that একই প্রবলেমটা rectangular channel, channel of width five meter carrying discharge (1.5 meter cube per second). The channel longitudinal slope is 0.0005. হ্যাঁ, এটা তো নরমাল কন্ডিশন। কিউ দেওয়া আছে, ই দেওয়া আছে। If a dam, again আমার সেই জিনিসটা, dam is placed at the downstream location, dam of height, এখানে হাইটটা দিয়ে দাও, of height 2.5 মিটার। এটা ডিপেন্ড করে কতটুকু আসবে। ওয়াইএন আমি জানি না, তো আমি ধরো 3.5 দিলাম। ওয়াইএন বের না করলে তুই বুঝবা না কতটুকু ড্যামের হাইট দিবা, তাই না? এই জন্য ওয়াইএনটা বের করতে হবে। বের করলে পরে ওয়াইএন এর থেকে বেশি দিয়ে দিতে হবে। হ্যাঁ, আর ওয়াইসি বের করতে হবে, দেখতে হবে যে আমি কোন স্লোপটা ঠিক আছে কিনা। আগে dam is placed at the location of find the distance of influence of dam upstream of dam. বুঝতে পারছো? এখন আমরা তুমি যদি বলো যে স্যার আমরা বুঝবো কেমনে যে এটা সামনের দিকে যাবে, ড্যাম যদি নিচে হয়ে যায়, এই ড্যামটা যদি নিচে হয়ে যায় তাতে এইভাবে পানি পড়বে, তাই না? ড্যামের হাইটটা তো আমাদেরকে আগে জানতে হবে, ওয়াইএনটা কত, ওয়াইএন এর ডিস্টেন্সটা কত জানতে হবে, ওয়াইসি জানতে হবে। তখন আমরা বুঝতে পারবো যে কি কোনটা করব, এটা এইভাবে যাচ্ছে নাকি এইভাবে যাচ্ছে, উপর দিকে বাড়তেছে নাকি নিচের দিকে যাচ্ছে। এটা বুঝতে হলে আমাকে ওয়াইএন বের করতে হবে আগে, তাই না? আন্ডার দিস স্লোপ। আবার ওয়াইসি ক্যালকুলেট করতে হবে। তখন আমরা বলবো যে কি ধরনের কার্ভটা হবে। যে আমরা কার্ভটা শিখলাম আগে, আমাদের ওয়াইএন বের করে, আমরা ওয়াইসি বের করে, ফ্লোট নাম্বার বের করে সবগুলো বুঝে আমরা বলবো না যে এটা ব্যাকওয়াটার কার্ভ নাকি ড্রপ ডাউন কার্ভ। এটা না বুঝলে তো আমরা প্রবলেমটা স্টার্ট করতে পারবো না। এই জন্য তো আমরা গত ক্লাসগুলোতে আমরা কার্ভ ব্যাকওয়াটার প্রোফাইলগুলো, গ্র্যাজুয়ালি বের করা প্রোফাইল কার্ভগুলো আমরা শিখছি। কারণ ড্যাম দিলে কি হয়, এক্সাম্পলের মধ্যে ড্যাম দিলে তো ব্যাকওয়াটার হয়, অবশ্যই ওয়াইএন এর থেকে ওয়াই বেশি হবে। এবং এটা যদি মাইল্ড স্লোপ হয় তাহলে M2 কার্ভ হবে, M1 কার্ভ হবে। যদি স্টিপ স্লোপ হয় তাহলে অন্য কথা হবে, S1 কার্ভ হবে, তাই না? তো এখন এই প্রবলেমটা আমরা যদি করতে চাই তাহলে করতে পারি। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা কি সাইডে যাব, প্রসিড করব? আমরা কি এই প্রবলেম করতে পারবো না? এই প্রবলেমটা করার জন্য কি নাই বলো, কি বুঝতে হবে কি? আচ্ছা স্যার, আপনি তো প্রবলেমটা দিবেন এরকম যাতে ব্যাক ওয়াটার ইফেক্ট হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্যাকওয়াটার এফেক্ট হবে আমি বললাম, কিন্তু আসলে তার
নাও হইতে পারে, কারণ আমি জানি না ওয়াইসি কত, আমি ড্যামের হাইটটা বলে দিচ্ছি না, আর ওয়াইএনও জানি না। যদি বলি যে ওয়াইএন এর থেকে আর 10% বাড়ায় দিয়ে করো, তাহলে তো হয়, তাই না? সেও তো প্রবলেম দিতে পারি। আমার প্রবলেমটা বুঝতে হচ্ছে, আমি বিভিন্ন ভাবে প্রবলেমটা করতে চেষ্টা করতেছি। যদি ওয়াইএন না বের করতে পারো, ওয়াইএন বাই করার জন্য তো আমাকে এই ট্রায়াল এন্ড এরর দিতে হবে, S0 দিয়ে এবং কিউ দিয়ে মেনিক্স রাফনেস ধরতে হবে। মেনিক্স রাফনেসটা কত, এটা দিয়ে দিতে হবে অথবা ধরতে হবে তোমাকে, এনআই ভ্যালু। টেক n is equal যেহেতু to, ড্যামের ভ্যালু দেওয়া, সেক্ষেত্রে তো স্যার তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু স্যার কম ধরতে হবে ড্যামের থেকে, তাই না? হ্যাঁ, তোমাকে প্রবলেমটা দেখতে হবে যে ওয়াইএন কত আসতেছে। তখন ড্যাম দিলে ড্যামের হাইটটা তুমি 10% বাড়াই দিতে পারো। তুমি একটা 10% বাড়াই দিলে এর এফেক্টটা হবে কত। আমি যদি বলি ক্যালকুলেট the effect of dam if the height of the dam is 10% more than the normal dam, তাহলে তো পারবা। জি স্যার, পারবো। 10% হলো যদি 3 হয় yn, তাহলে 10% হলো 0.3, 3.3। বুঝতে পারছো? আমি বিভিন্ন ভাবে তোমাদেরকে অ্যানালাইটিক্যালি বোঝানোর চেষ্টা করছি, শুধু মুখস্থ করে লাভ নেই। একটা প্রবলেম দিতাম, প্রবলেম করে ফেলতে কিছু বুঝতে না, প্রবলেম যদি ঘুরাই দেই তাই তো পারবো না। তো আমি সিম্পল প্রবলেম থেকে আরম্ভ করে আরেকটু কমপ্লিকেটেড যাচ্ছি, কারণ কি আমাদের ওয়াইএনটার উপর ডিপেন্ড করতেছে ড্যামের হাইটটা দেওয়ার জন্য, আবার ওয়াইসির উপর ডিপেন্ড করতেছে আমরা ফল কিভাবে দিব। এগুলো ফল বলতে মানে কি, এরকম নিচে দাও, এরকম যদি আমরা পানি দিয়ে এরকম হয়ে যাবে, তাই না? তখন তো তুমি তো ব্যাকওয়ার্ড কার্ভে চিন্তাই করতে পারবে না, এখান থেকে স্টার্ট করতে হবে ক্যালকুলেশন। তখন এইভাবে যেতে হবে। যদি ড্যামের হাইটটা এরকম হয়, উপরের দিকে হয়, বড় হয়, তাহলে এরকম কার্ভটা হবে, তাই না? এরকম যদি হয়, তো ওয়াইএনটা বের করতে হবে, ওয়াইসি বের করতে হবে, দেন তুমি প্রবলেমটা বাকিটা করতে পারবা। বাকিটা কি দিয়ে করবা? ডায়নামিক ইকুয়েশন দিয়ে, গ্যাজুয়াল ফোর দিয়ে, এটা দিয়ে করতে পারো, এটা এসএফ দিয়ে করতে পারো, যে কোনো একটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। কোড নাম্বার 1 এটা দিয়ে করতে পারো, ডিভাইড ডিএক্স। ডিভাইড ডিএক্স টা তো চেঞ্জটা না বুঝি তাহলে বুঝবো কি হবে? লেখছো প্রবলেমটা, লেখছো? লিখে বলো, লেখে না তো লেখে না, আছে ভিডিওতে আসবেই। এটা করতে পারো। তো আমি এখানে ড্যামের হাইটটা দিতে যাচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি না ড্যামের হাইটটা কত আসবে। হ্যাঁ, সেই জন্য আমি দিতে যাচ্ছি না। সেই জন্য ওয়াইএনটা বের করে 10% ইনক্রিজ করে দিবা, অথবা 15%। use dam height 15% of yn as dam height। তখন কি হয়? তো ওয়াইএন বের করলা, ওয়াইসি বের করলা, এবং ওয়াইটা এরকম ব্যাকওয়ার্ড হবে না ফল হবে, সেটা তুমি বুঝতে পারবা। কি কার হয়, M2 কার নাকি M1 কার হবে, সেটা বোঝা যাবে কত ড্যামের হাইটের উপর ডিপেন্ড করে। খেয়াল করছো? আমি কিন্তু তোমাদের কিন্তু যে প্রবলেম বুঝাচ্ছি সেটা কিন্তু প্র্যাকটিক্যালের সাথে মিলাই যে আমি যদি ডিজাইন করতে চাই যে ড্যামের হাইটটা কত, তাহলে তোমার কিন্তু ওয়াইএন বাই করতে হবে। ওয়াইএন বাই আমি দিয়ে দিই একটা, তখন তুমি বুঝবা যে ওয়াইএন যদি দেই এবং বলি যে ব্যাকওয়ার্ডের কাজ, তাহলে তো ওয়াইএন এর থেকে বড়ই হবে ড্যামের হাইট, তুমি নিজেই বলতে পারবে। এই জন্য তোমাকে প্রবলেমের থেকে বের করতে হবে যে এটা আমি কি করব। আর বলে যে ইউজ ড্যাম হাইট 15.5, তখন তো তোমার অবশ্যই ওয়াইএন বের করতে হবে। ওয়াইএনটা বের করার জন্য আজওয়াদ সাহেব যে পড়াইছে ট্রায়াল এন্ড এরর মেথড, সেইভাবে করবা, অথবা আমি দেখাই দিলাম এইভাবে একটা টেবিল বানাই দিয়ে করতে হয় ট্রায়াল এন্ড এরর। ওয়াইএন যদি না দেওয়া থাকে, আর ওয়াইসি তো রেক্টেঙ্গুলার চেনের জন্য ডাইরেক্ট ফর্মুলা। ওয়াইসি তো আমাদের ডাইরেক্ট ফর্মুলা কোনটা? কিউ স্কোয়ার বাই বি স্কোয়ার জি টু দি পাওয়ার 1/3। এটা তো জানোই তো নাকি? ক্রিটিক্যাল ডেপথ রেক্টেঙ্গুলার চ্যানেলের জন্য।
YC for rectangular চেনের জন্য Q স্কয়ার বাই B স্কয়ার G 1/3 ট্রায়াঙ্গুলার চেনের জন্য কত ট্রায়াঙ্গুলার চেনার যদি হয় 2Q স্কয়ার বাই Z স্কয়ার মনে হয় দেখো তো উপরেটা রেক্ট্যাঙ্গুলার বলেন না এটা রেক্ট্যাঙ্গুলার চেনের জন্য আর এটা ট্রায়াঙ্গুলার চেনের জন্য ডাইরেক্টলি পাবা কিন্তু ট্রাপিজুয়াল চেনের জন্য তোমাকে ট্রায়াল এন্ড এরর দিয়ে বের করতে হবে ট্রায়াল এন্ড এরর দিয়ে বের করতে হবে এভাবে করা যাবে না এটা তো ট্রায়াল এন্ড এরর আজও সাহেব শিখাইছেন এগুলো জি স্যার y ধরবা a স্কয়ার অফ d দিয়ে চেক করবা y স্কয়ার d হচ্ছে q বাই স্কয়ার অফ g q দেওয়া থাকে স্কয়ার g এর সমান এটা এখান থেকে মিলে যাবে তখন হচ্ছে এটা y is equal to yc হবে সিমিলারলি yn টা কি ar 2/3 দিয়ে equal to qn by s to the power half এই দুইটা প্রসিডিউর তো আমাদের জানা আছে ট্রায়াল এন্ড এরর জন্য ফর ট্রাপিজুয়াল চেনের জন্য কিন্তু রেক্ট্যাঙ্গুলার চেনের জন্য আমাদের ডাইরেক্টলি আমরা পেয়ে যাই ট্রায়াঙ্গুলার চেনের জন্য ডাইরেক্টলি পেয়ে যাই বা ট্রাপিজুয়াল চেনের জন্য YCও বের করতে হবে ট্রায়াল এন্ড এরর YNও বের করতে হবে ট্রায়াল এন্ড এরর পদ্ধতি তো আছেই তো এটা লাগে ঠিক আছে তো আমরা একটা প্রবলেম নেক্সট ক্লাসে একটা প্রবলেম করবো কিনা জানি না আমরা প্রসিড করতে হবে আমাদের কিন্তু ক্লাস আর কয়টা আছে বাকি এই প্রবলেমটা করতে পারবা বাসায় গিয়ে জি স্যার ট্রাই করে দেখো একটু ট্রাই করে দেখবা কোনো সমস্যা নেই শুধু YC এবং YN বের করতে হবে ডাইরেক্টলি বের করতে পারবো ফর YC কিন্তু YN এর জন্য ইউ নিড টু ডু সাম ট্রায়াল মিলাইতে হবে তো ট্রায়াল দেওয়ার সুবিধা আছে YC থেকে একটু কম বেশি করে নেবা আর কি বেশি করে নেবা প্রথম ট্রায়াল দিয়ে পরে যদি না মিলে তাহলে কমাই দিবা রেক্ট্যাঙ্গুলার ধরে আরম্ভ করবা পরে YC থেকে একটু বেশি দিয়ে দিবা কারণ অবশ্যই আমাদের যদি মাইল্ড স্লোপ হয় সেটা YN বেশি হবে YC থেকে তো ট্রায়াল এন্ড এররটা কিন্তু সিমিলার টু আজও স্যার যেভাবে পড়াইছে ওইভাবে করবা আমি বেশি কিছু বলতে চাচ্ছি না তোমার যেভাবে পারো ওইভাবে করবা স্যার লাস্ট কথাটা স্যার কি বললেন স্যার হ্যাঁ স্যার লাস্ট কথাটা স্যার কি বললেন কোন কথাটা যে y এর ভ্যালু একটু বেশি ধরে নিব বললেন বুঝতেছেন একটু জোরে বলো স্যার বললেন যে ওই যে y এর ভ্যালুটা একটু বেশি ধরে নিতে বললেন আরে ট্রায়াল দেওয়ার জন্য একটা টেকনিক আছে জানো তো YC তো আমরা ক্যালকুলেট করে ফেললাম ডাইরেক্টলি এরকম ভাবে হ্যাঁ এটা দিয়ে করলাম না এটা তো কোনো অসুবিধা আছে এটা দিয়ে করতে এটা রেক্ট্যাঙ্গুলার ধরটা এটা বের হয়ে গেল যদি YN বের করতে চাও তাহলে এই ভ্যালুটা থেকে একটু বেশি দিয়ে স্টার্ট করবা ট্রায়াল এটাই বলতে যাচ্ছি এখানে তোমার যে Y ধরবা এটার থেকে বেশি ধরবা একটু তো এটা y is equal to 1.8 হয় তাহলে তুমি কি ধরবা 2 ধরো 2 ধরে এরিয়া বের করো পরে p বের করো r বের করো a বাই ar 2/3 বের করো দিয়ে পরে তুমি দেখো এটা কি মিলতেছে কিনা এগুলো তো আসলে আজও কোন চ্যাপ্টার পর্যন্ত গেছে এটা আমার দেখতে হবে স্যার পড়াইছে স্যার এগুলো পড়াইছে জি স্যার পড়াইলে তাহলে আমার এত কথা বলতে হচ্ছে কেন টেকনিকটা হচ্ছে কি তুমি যদি চালাই করতে চাও তাহলে এর 1.8 হচ্ছে তুমি 2 দিয়ে আরম্ভ করলা এন্ড এটা যদি না মিলে এটা যদি ধরো বেশি এখানে কি কার হাতে চেক করবা q ডিভাইড বাই n স্কয়ার রুট অফ s0 এটা তো চেক করবে না এটা বের করবা জি স্যার এটা যদি ধরো যে এটা সাথে না মিললো ইজ গ্রেটার দেন এটা যেটা বেরোলো এটা হলো লেস হয়ে গেছে লেস তাহলে কি করবা তাহলে কমাই দিবা যদি এটা বেশি হয়ে গেছে না এটা বেশি হয়ে গেছে তাহলে এটা কমাই দিবা এই যে ট্রায়াল টেকনিকটা আমি বলতে চাচ্ছি আমি ওই এগুলি করতাম যেহেতু আমি জানি YC থেকে অবশ্যই বড় হবে YC থেকে যদি বড় হয় YC তো এটা উপরে যাবে না নরমাল ডেপথ উপরে যাবে কি যাবে না এটা শিওর না উপরে গেলে এটা মাইল্ড স্লোপ যদি হয় তাহলে এটা হবে মাইল্ড স্লোপ তো আমরা তো স্লোপটা খুব মাইল্ড দিলাম
হ্যাঁ, 3টা স্লো 0 দিলাম, তাহলে এটা মাইল্ড স্লোপ হয়। যদি 0.001 দিতাম তাহলে স্টিপ স্লোপ হতো, বুঝছো? এগুলি অনেক করতে করতে বুঝে যাবো। বি এর উপর ডিপেন্ড করবে, কিউ এর উপর ডিপেন্ড করবে, এটা এই ওয়াইসিটা। আর এটা ডিপেন্ড করবে নরমাল ডেটটা সবার এস এর উপর ডিপেন্ড করবে, রাফনেস এর উপর ডিপেন্ড করে, কিউ এর উপর ডিপেন্ড করবে, তাই না? বুঝতে জি পারছো? স্যার, জি স্যার, বুঝতে পারছি। ক্লাসে সব বোঝানো যাবে না, এগুলো ক্লাসে এত মানে একটু প্রসিডিউরটা দেখো। আবার ওয়াই সির যদি ট্রাপিজুরাল হয় অবশ্যই তোমাকে ওয়াই সির জন্য ট্রায়াল দিতে হবে, এটা তো বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পারছি। এটা কি ট্রায়াল দিবা? এ স্কোয়ার রুট অফ ডি এটা ইকুয়াল টু কিউ স্কোয়ার, কিউ বাই স্কোয়ার রুট অফ জি এর সাথে, এটা জানো তো? এটা হলো ওয়াই সির জন্য, এটা হলো ওয়াই এন এর জন্য। এইগুলো এই দুইটা জিনিসই তো আসল। এরপরে তুমি বের করলে তো বাকিগুলো তো তোমার আমাদের ব্যাকওয়ার্টার কার্ভে চলে গেল, অথবা এখানে যদি আসে M2 কার্ভ যদি হয়, M1 কার্ভের জন্য একটা যদি S হয়, এখানে S1 হবে, S1 হবে, S2 হবে, এটা কি হয় না হয় এটা আমরা জানি না। তো আমি বলতে পারি যে ফাইন্ড দি টাইপ অফ দি কার্ভ, এবং যদি ড্যাম দেই হোয়াট উইল বি দি ইনফ্লুয়েন্স। দুইটা প্রবলেম হতে পারে, একটা বড় প্রবলেম হতে পারে একটা ফুল নাম্বারে। আচ্ছা, এখন তো আমরা এগুলি বললাম, কিন্তু there is some methods of computation. আমরা শিটে যাই, শিটে গিয়া কিছু আমরা পড়বো আরো বেশি। কন্ট্রোল কিছু কিছু আঁকা আছে, ড্র ডাউন। কন্ট্রোল সেকশন কাকে বলে? আমরা এই যে কম্পিটিশন গুলো কিন্তু আমরা এখানে পড়ি নাই, মেথডস কম্পিটিশন বেশ কয়েকটা মেথড আছে, আমরা এগুলো পড়বো। আমরা একটা অ্যাপ্রক্সিমেট মেথড নিয়ে আরম্ভ করলাম। তো এখন একটু যাই অন্য জায়গায়, আমরা কিছু প্রোফাইল দেখি। দেখো ড্যাম দিলে কি হয়, দেখছো? এখানে কন্ট্রোল, এখানে কন্ট্রোল। ড্যাম দিলে এরকম ব্যাকওয়ার্ডার হয়, যেটা পড়তে চাচ্ছিলাম, ড্যাম। আর স্লুইস গেট দিলে এখানটা গ্যাজুয়ালি ব্রেক, M3 কার্ভ। বাট এখানে মাইল্ড স্লোপ, কিন্তু মাইল্ড স্লোপ, এটাও মাইল্ড স্লোপ। কেন মাইল্ড স্লোপ হচ্ছে বলো? yn is greater than yc, দেখা যাচ্ছে, that is ndl is greater than cdl, তাই তো? ফিগার থেকে বোঝা যাচ্ছে। ফিগার তো তুমি বানাবা, কেউ বানাই দিবে তোমাকে? তোমার ফিগার তুমি বানাইতে হবে। এটা হচ্ছে M1 কার্ভ, এটা হলো M3 কার্ভ, স্ট্রেট লাইনে এঁকে ফেলছে। তো কন্ট্রোল যেখানে বলা হয়, কন্ট্রোল কাকে বলে এখানে একটা ডেফিনেশন আছে, এটা পড়বা। কন্ট্রোল, কন্ট্রোল মিনস এই পেজ নাম্বার, এগুলি তো আমরা পড়ে ফেলছি, জানো? এগুলি পড়ে ফেলছি না? যেগুলি পড়ে ফেলছি তো, এগুলো প্রথম দিনই পড়ে ফেলছি, কত ক্লাস এগুলি পড়ে ফেলছি। টাইপ অফ দি কার কখন হয়, M1 কার কখন হয়, M1 কার কখন হয়, M2 কার কখন হয়, M3 কার কখন হয়, C1 কার, C2 কার, C3 কার, এগুলো আমরা পড়েছি কত ক্লাসে। S1, S2, S3, এটা হলো H1, এটা হলো H2, A1, A2, A2, A3, এই যে 2 3 2 3, H2, H3। তো এখানে সব ক্রাইটেরিয়া গুলো আমরা আগে পড়ে ফেলছি, এই দেখুন সিম্বল গুলো দেওয়া আছে। তো এইগুলো ফিগার গুলো কিন্তু গত ক্লাসে আমরা আলোচনা করেছি, টাইপ অফ দ্য ফিগার। এখন আমরা কন্ট্রোল সেকশন সম্বন্ধে পড়বো। কন্ট্রোল সেকশন কাকে বলে এই ডেফিনেশন এখানে দেওয়া আছে। is defined as the section at which, section বলতে ক্রস সেকশন চ্যানেলের একটা ফিক্সড রিলেশনশিপ পাই exist between the discharge and depth, যেমন ওয়্যার, স্পিলওয়ে, স্লুইস গেট। এখানে আমরা একটা y ভার্সেস কিউ একটা পাই, যেই পয়েন্টে আমরা y ভার্সেস কিউ পাই,
ফাংশন অফ কিউ পাই সেটাকে বলা হয় কন্ট্রোল সেকশন। উই ক্যান গেট এ রিলেশনশিপ বিটুইন ডিসচার্জ এবং ডেপথ অফ ফ্লো, ফিক্সড রিলেশনশিপ পাই, সেটাকে কন্ট্রোল সেকশন বলা হয়। আর কন্ট্রোল ডেপথ অলসো এ কন্ট্রোল পয়েন্ট। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কন্ট্রোল পয়েন্টটা এখানে একটা ফিক্সড রিলেশনশিপ পাই। ড্যামের উপর যে যায় না, ড্যাম ওয়ারের উপর ক্যালকুলেট করি না আমরা, সিমিলারলি এখানে স্লুইস গেটের নিচ দিয়ে ক্যালকুলেট করি না কতটুকু পানি যাচ্ছে, তাহলে এটা হলো কন্ট্রোল। এই পয়েন্টটা কন্ট্রোল, এই পয়েন্টটা কন্ট্রোল, এই পয়েন্টটা কন্ট্রোল। সিমিলারলি এখানে এটা কন্ট্রোল। আমাদের সময় প্রায় শেষ। হ্যাঁ, আমাদের সময় প্রায় শেষ। প্রায় শেষ না? তাহলে আমরা একটা অ্যাটেন্ডেন্স নেই। জি স্যার। ওকে, সো আমি রেকর্ডিং বন্ধ করতেছি না। নেক্সট ক্লাসে আমরা একটু পড়বো, এগুলি একটু পরে আমরা কম্পিটিশনে যাব। এই যে এগুলি কিভাবে আঁকা হয়েছে। হ্যালো স্যার, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওকে, তো আমরা রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি এখন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার।